সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। গতিবিদ্যার একটি বিশেষ টপিক হলো প্রাস বা প্রজেক্টাইল। তো আজকের আমাদের বিষয় হলো প্রাস বা প্রজেক্টাইল। শুরুতে জেনে নিই প্রাস বা প্রজেক্টাইল কি। কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করা হলে তাকে আমরা প্রাস বা প্রজেক্টাইল বলি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে স্পোর্টসে দেখি বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ। এই নিক্ষেপগুলো প্রত্যেকটি আমরা প্রাস হিসেবে ভাবতে পারি। তাছাড়াও ফুটবলে কিক দিলে ফুটবলটি শূন্যে ভেসে কিছু দূর গিয়ে পড়ে, এটাকে আমরা প্রাস হিসেবে ভাবতে পারি। ক্রিকেট বলে ব্যাট দিয়ে আঘাত করা হলে ক্রিকেট বলটি যখন তির্যকভাবে শূন্য উঠে গিয়ে কিছু দূর গিয়ে পড়ে, তখন এটাকেও আমরা প্রাস হিসেবে ভাবতে পারি। তো প্রাসের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় যেগুলো জেনে নেওয়া দরকার। নিক্ষেপণ বিন্দু, তোমরা এখানে চিত্রে লক্ষ্য করছো যে আমরা একটি প্রাসের চিত্র আঁকার চেষ্টা করেছি। প্রাস এরকম করে শূন্যে নিক্ষেপ করার পরে প্রাসটি এখান মানে ও বিন্দু থেকে নিক্ষেপ করার পরে এখানে এসে পতিত হলো বা পতন ঘটলো। তাহলে আমরা নিক্ষেপণ বিন্দু যদি আমরা বলি এটি কি, অর্থাৎ যে বিন্দু থেকে প্রাসটিকে নিক্ষেপ করা হলো, ও বিন্দু, যে বিন্দু থেকে প্রাসটিকে নিক্ষেপ করা হলো সেটার নাম হলো নিক্ষেপণ বিন্দু। চিত্রে ও বিন্দু হলো নিক্ষেপণ বিন্দু। তারপরে আমরা আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছি যে নিক্ষেপণ কোণ θ0, অর্থাৎ কোন প্রাসকে অনুভূমিকের সাথে যে কোণে নিক্ষেপ করা হয় সেটি হলো নিক্ষেপণ কোণ। চিত্রে θ0 হলো আমাদের নিক্ষেপণ কোণ। তারপরে আছে নিক্ষেপণ বেগ, অর্থাৎ কোনো প্রাসকে আমরা যে বেগে নিক্ষেপ করি সেটি হলো নিক্ষেপণ বেগ। যেমন আমাদের এখানে b0 হলো নিক্ষেপণ বেগ। বিচরণ কাল, এটি আমরা অনেক সময় বলি উড্ডয়ন কাল। বিচরণ কাল বা উড্ডয়ন কাল হলো নিক্ষেপণ বিন্দু থেকে প্রসঙ্গ তলে পতন বিন্দুতে, প্রসঙ্গ তলে হতে হবে, অর্থাৎ যেই তল থেকে আমরা নিক্ষেপ করেছি সেই তল ঠিক রেখে সেই তলে পৌঁছাইতে যে সময় লাগে। অর্থাৎ নিক্ষেপণ বিন্দুতে হতে প্রসঙ্গ তলের পতন বিন্দুতে, প্রসঙ্গ তলের উপরে, এই একই তলে উপরে বা নিচে হতে পারবে না, প্রসঙ্গ তলে পৌঁছাইতে যে সময় লাগে সেটির নাম হলো আমরা বলি বিচরণ কাল বা অনেক সময় বলে থাকি উড্ডয়ন কাল। পাল্লা, অনেক সময় আমরা বলি অনুভূমিক পাল্লা এবং এটাকে বলি আমরা রেঞ্জ, আর দ্বারা ডিনোট করে থাকি। পাল্লাটা হলো নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুতে, প্রসঙ্গ তলের পতন বিন্দুতে পৌঁছাইতে যে অনুভূমিক দূরত্বটা অতিক্রম করে, এই অনুভূমিক দূরত্বটা হলো পাল্লা। এই দূরত্বটা মনে রাখতে হবে, এই দূরত্বটা। অনেক সময় আমরা ভুল করে এই দূরত্ব বলে থাকি, না, সেটা হলো অনুভূমিক দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা, এই দূরত্বটাকে বলে থাকি আমরা পাল্লা। তাহলে পাল্লার ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে প্রসঙ্গ তলের মধ্যে যে বিন্দু থেকে নিক্ষেপ করেছি পতন বিন্দু হলো ওই তলের মধ্যেই হতে হবে। ওই তলের থেকে উপরে বা নিচে হওয়া চলবে না, একই তলের সোজা দূরত্বটা, অর্থাৎ মানে একদম তল বরাবর যে দূরত্বটা, সেই দূরত্বটা হলো পাল্লা। এটাকে আমরা রেঞ্জ বলে থাকি। সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতাটা হলো এই ক্ষেত্রে আমরা একটি প্রাস নিক্ষেপ করা হলে সেটি প্রথমে উঠতে থাকে তারপর নামতে থাকে। এই গতিপথের মধ্যে সর্বোচ্চ যে উপর দিয়ে যায়, সর্বোচ্চ যে উপর দিয়ে যায় সেটাকে বলে আমরা সর্বাধিক উচ্চতা। তাহলে সর্বাধিক উচ্চতাটা হলো গতিপথের মধ্যে সর্বোচ্চ যে উচ্চতায় উঠেছে সেটাই হলো তার সর্বাধিক উচ্চতা। তাহলে আমাদের চিত্রের লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি এইটাই হলো আমাদের এইচ।
এইবার আমরা আসি আবারও আমাদের প্রাসের ক্ষেত্রে নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ বেগ আমরা দেখতে পাচ্ছি, নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ। তো এই নিক্ষেপণ বেগটিকে আমরা যদি দুইটি লম্ব উপাংশে ভাগ করি, একটি উপাংশ হলো এক্স অক্ষে, একটা ওয়াই অক্ষের দিকে, তাহলে এক্স অক্ষের দিকের উপাংশটা হলো b0 cos θ 0 আর ওয়াই অক্ষের দিকের উপাংশটা হলো b0 sin θ 0। এই দুটি উপাংশের মধ্যে b0 cos θ 0 এটা সমবেগ। আচ্ছা, কেন এটা সমবেগ? প্রথমত হলো সমবেগ হওয়ার জন্য আমরা জানি ত্বরণ বা মন্দন কিংবা কোনো বল কাজ না করলে সেই বেগকে সমবেগ বলতে পারি। তো এখানে যেহেতু আমরা একটা জিনিস বাতাসের বাধা আছে সেটাকে আমরা কিন্তু উপেক্ষা করলাম, আমরা উপেক্ষা করে এটাকে সমবেগ ধরলাম। আর কোনো বাধা যদি না থাকে, বাতাসের বাধা যদি বিবেচনায় না আনা হয়, অন্য কোনো বাধা যদি না থাকে, তাহলে আমাদের এই বেগটাকে আমরা সমবেগ হিসেবে বিবেচনা করতে পারি। আর b0 sin θ 0 এটি হলো অসমবেগ। কারণ হলো, কেন অসমবেগ? কারণ ওইদিকে মানে ওইদিকে বলতে উপরের দিকে না, নিচের দিকে হলো অভিকর্ষ ত্বরণ কাজ করে, মানে একটা বল আছে সেখানে। তাহলে একটা বল ক্ষেত্রের মধ্যে একটা বেগ আছে, যেহেতু অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, তার মানে আমাদের b0 sin θ 0 এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। তাহলে এই জন্য আমরা b0 sin θ 0 কে বলতেছি অসমবেগ। তাহলে আমাদের b0 যেই নিক্ষেপণ বেগ, এই বেগকে দুটি উপাংশে ভাগ করার পরে যে দুটি উপাংশ পেলাম, সেই দুটি উপাংশের মধ্যে একটি হলো সমবেগ, সেটা হলো b0 cos θ 0, আর একটি হলো অসমবেগ b0 sin θ 0। আমি আবারও বলছি যে এখানে আমরা বাতাসের বাধাকে উপেক্ষা করলাম, অর্থাৎ এটা বিবেচনায় নিব না আমরা। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা ধরে নিচ্ছি যে টি সময় পরে, নিক্ষেপণের পর টি সময় পরে প্রাসটি পি বিন্দুতে পৌঁছালো। তাহলে পি বিন্দুতে পৌঁছাইলে তাহলে এইটা হলো আমার ওয়াই, এইটুকু হলো আমার এক্স। অর্থাৎ পি বিন্দুর একটা স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে এই উলম্ব উপাংশটা হলো ওয়াই আর অনুভূমিক উপাংশটা হলো এক্স, অর্থাৎ দূরত্ব। এখানে উপাংশ বলতে দূরত্বটাকে বোঝাচ্ছি। তাহলে আমরা এক্স কি কিভাবে পেতে পারি? এক্স পেতে পারি, এক্স তো দূরত্বটা অতিক্রম করছে b0 cos θ 0 বেগে, সমবেগে। তাহলে আমরা জানি সমবেগের ক্ষেত্রে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তাহলে b0 cos θ 0 ইন্টু টি হয়ে গেল আমাদের এক্স এর হিসাব। তাহলে এক্স থেকে আমরা এক্স কে টি এর আপেক্ষিক রূপে লিখে টি এর জন্য একটা ইকুয়েশন লিখে রাখলাম, টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই b0 cos θ 0, নাম্বার 1 ইকুয়েশন দিলাম। এবার আমরা যাব ওয়াই এর হিসাবে। ওয়াই এর হিসাবের মধ্যে যেহেতু এটি অসমবেগ, তাহলে ওয়াই এর হিসাবে অসমবেগের সূত্রটাই আসবে ওয়াই ইকুয়াল টু b0 sin θ 0 t মাইনাস হাফ gt স্কোয়ার। এটি ওই সূত্রটা যেখানে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, যে সূত্রটা তোমরা জানো, সেই সূত্রটা দিয়েই আমরা এটা লিখেছি। উপর দিকে আদি বেগ ইন্টু সমান মাইনাস হাফ gt স্কোয়ার। মাইনাস লিখেছি কেন? আমরা নিক্ষেপণের ক্ষেত্রে উপরের দিকে নিক্ষেপ, তির্যকভাবে শূন্য নিক্ষেপ করছি, আর আমাদের জি তো নিচের দিকে কাজ করে, তাহলে বিপরীত হওয়ায় এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়েছি। তাহলে আমরা টি এর মান 1 নং ইকুয়েশন থেকে টি এর মান 2 নং ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা অনায়াসে পেয়ে যাই y ইকুয়াল টু tan θ 0 x মাইনাস g ডিভাইডেড বাই 2b0 স্কয়ার cos স্কয়ার θ 0 ইনটু x স্কয়ার। তাহলে 2 নং ইকুয়েশন এবং 3 নং ইকুয়েশনের মধ্যে আমাদের তারতম্য কি বা পার্থক্য কি? পার্থক্য হলো 2 নং ইকুয়েশনে y কে আমরা t এর আপেক্ষক রূপে লিখেছি, যেখানে এখান থেকে অনেক সময় আমরা t সমাধান করতে পারি, অনেক সময় আমরা y এর সমাধান করতে পারি, অর্থাৎ উচ্চতার সমাধান অথবা t এর সলিউশন আমরা এখান থেকে করে থাকি। আর 3 নং সমীকরণ থেকে আমরা কি করি? 3 নং সমীকরণ থেকে আমরা x এবং y এর সম্পর্ক তৈরি করেছি। এখানে কখনো x বের করা লাগলে বের করতে পারবো, y তখন দেয়া থাকবে, আবার x দেয়া থাকলে y সমাধান করতে পারবো এই ইকুয়েশন থেকে। তাহলে আমাদের তথ্য উপাত্তের ভিত্তিতে 2 এবং 3 দুইটা ইকুয়েশনে প্রয়োজন পড়বে। 1 2 3 তিনটাই আমরা ব্যবহার করব। আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং ব্যবহারের মাধ্যমে এগুলো মনে রাখতে হবে আমাদের।
এবার আসো টি সময় পরে যে পি বিন্দুতে পৌঁছালো, তাহলে টি সময় পরে এখানে বেগ কত হবে? এটা কি নিক্ষেপণ বেগের সমান থাকবে না অন্য কিছু আসবে? আমরা অনেক সময় এখানে কোশ্চেন করি যে 1 সেকেন্ড পরে বেগ কত হবে, 1.5 সেকেন্ড পরে বেগ কত হবে, কিংবা 2 সেকেন্ড পরে বেগ কত হবে। এই প্রশ্নের সলিউশন করতে গেলে আমাদের এই সমীকরণটা জানতে হবে। তাহলে আমাদের টি সময় পরে বেগকে আমরা যদি বি ধরি, অর্থাৎ এই বেগটাকে যদি আমরা বি ধরি, তাহলে বি হলো এইটা। তাহলে বি বেগকে দুইটা অংশে ভাগ করলে একটা হলো বিএক্স, একটা বিওয়াই। তাহলে বিএক্স বিওয়াই ধরে আমরা এই চিত্র অনুসারে বি স্কোয়ার ইকুয়াল টু বিএক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার লিখতে পারি, যেখানে বি ইকুয়াল টু রুট ওভার অফ বিএক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার। তাহলে বিএক্সটা কি? বিএক্স হলো অনুভূমিক বেগের উপাংশটা, যেটি সময়ের সাথেও একই থাকে, অপরিবর্তিত থাকে, যেহেতু এটি সমবেগ, অতএব এটা বি জিরো কস থিটা জিরো এর হোল স্কোয়ার লিখে দিতে পারি আমরা। বিএক্স স্কোয়ার মানে তাই, তাহলে বিএক্স স্কোয়ার মানে বি জিরো স্কোয়ার কস বি জিরো কস থিটা জিরো হোল স্কোয়ার। এবার বিওয়াই তাহলে কি? বিওয়াই তো উলম্ব উপাংশ, যেটি আমাদের বি জিরো সাইন থিটা জিরো, এটা সময়ের সাথে যেহেতু হ্রাস পায় বা পরিবর্তন হয়, প্রথম দিকে হ্রাস পায়, পরে আবার অর্ধেক অতিক্রম করার পরে আবার বৃদ্ধি পায়। তো বিওয়াই যেহেতু সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাহলে ওর জন্য আমাদের সমীকরণটা হবে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেহেতু এখানে ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করা হয়েছে তাই মাইনাস জিটি লেখা হয়েছে। তাহলে ইউ মাইনাস জিটি, তাহলে ইউ মাইনাস জিটি জায়গায় যেহেতু ইউ মানে হলো এখানে বি জিরো সাইন থিটা জিরো আর মাইনাস জিটি এটা হলো স্কয়ার লেখা হয়েছে। তাহলে অনায়াসে আমরা এখান থেকে টি সময় পরে টি এর মান দেয়া থাকলে এবং আদি নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ দেয়া থাকলে টি এর মান যদি আমরা যে কোনো টি এর মান নিই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড যাইনি, তখন আমরা অনায়াসে আমরা বেগ বের করে দিতে পারবো এই সমীকরণটা ব্যবহার করে। এবার আমরা পাল্লার বিষয়টা জানবো। আবার পাল্লা সম্পর্কে আমরা জেনেছি, মানে অনুভূমিক পাল্লা। এই অনুভূমিক পাল্লার জন্য এই ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশনে যদি আমরা y এর মান 0 বসাই প্রথম বিন্দুতে গিয়ে এবং x এর মান r বসিয়ে দিই, তাহলে আমরা অনায়াসে এই সমীকরণটা পেয়ে যাই। তাহলে এই সমীকরণটা থেকে দেখা যাচ্ছে যে পাল্লার সমীকরণটা পাওয়া যাচ্ছে 2b0 স্কয়ার sin θ 0 cos θ 0/g। এখন এখানে ত্রিকোণমিতির সূত্রে 2 sin θ 0 cos θ 0 এটা হলো sin 2 θ 0 আসে। তাইলে আমরা পাল্লাকে এই সমীকরণ লিখতে পারি। এখন কথা হলো যে কেন এতগুলো সমীকরণ? এইটাও আমাদের কোনো কোনো অঙ্কে দরকার হয়, আবার এইটাও আমাদের বেশিরভাগ অঙ্কেই দরকার হয়। তো আমরা দুইটাই এখানে জানতে হবে বা মনে রাখতে হবে। এবার পাল্লার সর্বাধিক পাল্লা বলতে আমরা বুঝবো যে আমি যদি নির্দিষ্ট বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করতে পারি, অর্থাৎ ধরো কোনো একটি বিষয়ে আমরা যদি বেগ পাই হলো 30 মিটার পার সেকেন্ড, এর চেয়ে বেশি বেগ দেওয়া যায় না, তাহলে ওই বেগেই আমি সর্বোচ্চ দূরে ফেলতে চাই, তাহলে আমি কি ব্যবস্থা নিব? তখন আমি চিন্তা করব আমি কত কোণে নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ দূরে গিয়ে পড়ে। তো এটার জন্য হিসাব করাটা আমাদের sin 2 θ 0 হিসাবেই যথেষ্ট, কারণ sin 2 θ 0 মানটা যদি সর্বোচ্চ আসে তবেই তো আমাদের প্রাসটি সর্বোচ্চ দূরে গিয়ে বা সর্বাধিক দূরত্বে গিয়ে পড়বে। তো sin 2 θ 0 এটা সর্বোচ্চ মান হইল 1, এটা আমরা জানি। তাহলে sin 2 θ 0 যদি 1 লিখি, তাহলে আবার sin 90 ইকুয়াল টু 1, তাহলে 2 θ 0 ইকুয়াল টু 90, তার মানে θ 0 ইকুয়াল টু 45। তাইলে আমরা বুঝতে পারলাম যে 45 ডিগ্রি কোণে যদি আমরা কোনো প্রাসকে নিক্ষেপ করি তবেই সেটা সর্বাধিক দূরত্বে গিয়ে পড়বে, যদি আমাদের অবশ্যই বেগ সুনির্দিষ্ট থাকে, তাইলে সর্বাধিক দূরে গিয়ে পড়বে। তাই এটাকে আমরা বলি সর্বাধিক পাল্লা। তো সর্বাধিক পাল্লার সমীকরণ তাইলে আমাদের হয়ে গেল r maximum equal to b0 square divided by g। এটা আমাদের বিশেষ ক্ষেত্রে লাগবে, আর ওগুলো আমাদের ইন জেনারেলি বিভিন্ন কাজের সূত্রে আমাদের কাজে লাগবে। এবার আসো সর্বাধিক উচ্চতা। এই যে সর্বাধিক উচ্চতা, একটু আগে আমরা এই জায়গায় দেখাইলাম যে সর্বাধিক উচ্চতাটা যে এইটা, অর্থাৎ সর্বোচ্চ যে উচ্চতা উঠে
গতিপথের মধ্যে, সেটা হলো সর্বাধিক উচ্চতা। এই সর্বাধিক উচ্চতাটা আমরা সূত্র হলো এইচ ইকুয়াল টু আমাদের b0 স্কয়ার sin স্কয়ার থিটা 0/2g। এখন নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ যদি দেয়া থাকে, তাহলে একটি প্রাস সর্বাধিক কত উপর দিয়ে যেতে পারে, মানে সর্বোচ্চ উচ্চতা কত উপরে উঠতে পারে, সেটা আমরা এই সূত্র দিয়ে অনায়াসে ক্যালকুলেট করে দিতে পারবো। টি, দ্যাট মিনস এটা হলো বিচরণ কাল বা উড্ডয়ন কাল। আমরা এটা সংজ্ঞা অলরেডি দিয়েছি যে নিক্ষেপণ বিন্দু থেকে প্রসঙ্গ তলের পতন বিন্দুতে পৌঁছাইতে যে সময়টা লাগে সেটা হলো বিচরণ কাল। 2b0 sin θ 0/g, এটা ব্যবহার করে এই সূত্রটা দিয়ে আমরা অনায়াসে বিচরণ কাল বের করে নিতে পারবো। আর সর্বাধিক উচ্চতায় উঠতে সময় অথবা সর্বাধিক উচ্চতা থেকে পতন বিন্দুতে পৌঁছাইতে যে সময়, এই সময়টা সমান সমান, অর্থাৎ এইখান থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগবে, সর্বাধিক উচ্চতা থেকে আবার পতন বিন্দুতে পৌঁছাইতে একই সময় লাগে। ওই সময়টার মান হলো টি, স্মল টি দিয়ে লেখা হয়েছে টি ইকুয়াল টু b0 sin θ 0/g। তাইলে এই সমীকরণটা দিয়ে আমরা সর্বাধিক উচ্চতায় ওঠার সময়টি ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূত্র কয়েকটি সূত্র হইল। এখানে আমরা আরেকটি সূত্র এখানে আমরা বলি নাই হয়তো, এটা দেখো tan θ 0 এটি যদি নিক্ষেপণ বেগ আমাদের সুনির্দিষ্ট থাকে, তবে এক্ষেত্রে নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ বেগ সুনির্দিষ্ট হয়ে গেলে tan θ 0 কে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, ধরো সেটা b, আর g / 2b0 স্কয়ার cos স্কয়ার θ 0 এটাকে ধরে নিতে পারি c, এটা আরেকটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট গুলো যদি আমরা দুইটাই দিয়ে দিই, লিখে ফেলি, তাহলে আমরা y = bx - cx স্কয়ার লিখতে পারি। তাহলে এই সমীকরণটা আমাদের প্যারাবোলার সমীকরণের সদৃশ, যার কারণে আমরা প্রাসের এই গতিপথটাকে প্যারাবোলিক গতিপথ বলে থাকি। তো আমাদের এই ক্ষেত্রে প্রাসের গতিপথ হলো প্যারাবোলা। এটা এই আমরা জানার জন্য আমাদের এই সমীকরণটাকে এইরকম লিখে থাকি। তো যাই হোক, এখন আমাদের জানতে হবে যে আমরা এই সমীকরণগুলোর প্র্যাকটিস করে, বিশেষ করে এইগুলো প্র্যাকটিস করে, এই সমীকরণগুলো প্র্যাকটিস করে আমরা অঙ্ক করব। অঙ্ক করলে তাহলে এই সমীকরণগুলো আমাদের মনে থাকবে এবং সৃজনশীল প্রশ্ন সলিউশনে তখন আমাদের এই সূত্রগুলো মনে পড়বে। তাহলে আমরা এখন থেকে এই প্রত্যেকটি সূত্রর একাধিক প্রবলেম সলিউশন করলে পরে আমাদের এই সূত্রগুলো মনে থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।